দেখো, প্রথমেই আমি যে সিরিয়ালটা করেছিলাম প্রথম প্রতিশ্রুতি কালার্সে কালার্সে, তো সেটা পিরিয়ডিক সিরিয়াল। তো প্রথম সিরিয়ালটাই আমার একটু কঠিন ছিল। তো সেই জায়গা থেকে আমি যখন বিগিনার ছিলাম, সিরিয়ালে সবে সবে ঢুকেছি, অত বড় একটা চ্যানেল লিড করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সেই জায়গা থেকে আমার বেনিদি আমাকে ওয়ার্কশপ করেছিল 1 মাস রানাদার হাউসে। তো সেই জায়গা থেকে ওখানে আমি ওয়ার্কশপ করে বাংলা ওই অ্যাকসেন্টটা শিখে, কতটা ভালো ভালো মডুলেশন শিখে তো অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে যেহেতু আমার সিনেমা ওয়েব সিরিজে ওই এক্সপিরিয়েন্সটা ছিল, তো অভিনয়ের ক্ষেত্রে আমার একটু অতটা সমস্যা। আমি 2014-তে ফোর্স করেছিলাম মুম্বাদার সাথে। তো সেই সময় ফোর্স করার পর আমি 15-তে আমি একটা ছবি করেছিলাম, সুমন বড় হচ্ছে। সুমন বড় ছবি করেছিলাম। তো ওটার পর আমি প্রায় 2 বছর বসেছিলাম, অডিশন দিচ্ছিলাম, হচ্ছিল না, করছিলাম। তো আমি ভাবলাম, মানে হয় না সবাই চাইল্ড অ্যাক্টর থেকে আস্তে আস্তে সবাই চলে যায়, মানে ওই একটা মেন্টালিটিও একটা সময় অব্দি চলে এসেছিল। কিন্তু ওই যে বলে ইউনিভার্স যদি চায় সব হয়। তো সেই জায়গা থেকে 16-র এন্ডে আমার কাছে খ্যাপা আছে। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমি সৌম্যজিৎ, আজকে আমার সঙ্গে রয়েছে আর্যদা। আর্যদার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই, তোমরা প্রত্যেকে আর্যদার সিরিজ তো দেখেইছো, খ্যাপা। তাছাড়া আর্যদার সিনেমা দেখেছো, সিরিয়াল দেখেছো, এবং এখন আর্যদার যে সিরিয়ালটা করছে সেটাও দেখছো তোমরা, কারণ সেটা টিআরপি দেখলেই বোঝা যাচ্ছে। 5:30 থেকে হয় কুসুম জি বাংলায়। দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দাদা। প্রথমে তুমি বলো, কুসুমের এরকম দারুণ টিআরপি, যে মানে 1 থেকে 5-এর মধ্যে তো রয়েছেই, এবং মানে দারুণ টিআরপি দিচ্ছে প্রথম সপ্তাহ থেকেই। তো এটা তোমার কেমন লাগছে? দেখো, প্রথম সপ্তাহ থেকে আমাদের টিআরপি অতটা ভালো ছিল না, কারণ যেহেতু নতুন মেয়ে, তারপরে দুটো হিরো, কিরম যাবে, নেগেটিভ পাবলিসিটিও ছিল, তারপরে ওকে রিপ্লেস করে দেওয়া হবে, অনেক কিছুই আমরাও আপডেট পেয়েছিলাম ঘটেছে, যে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। কিন্তু আস্তে আস্তে যখন অডিয়েন্স দেখতে শুরু করেছে আমাদের গল্প, আমাদের অভিনয় দেখতে শুরু করেছে, দেখো ভালো কাজ সবসময় অডিয়েন্সরা সবসময় নিজের মনের করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি এখন অডিয়েন্সের থেকে। আমাদের এখন প্রায় 6 উইক চলছে, এখন আমাদের স্লট লিড করছি আমরা। তো সেই জায়গায় আজকে বৃহস্পতিবার, আজকে আমরা স্লট লিডই করেছি। তো সেই জায়গা থেকে মানুষের ভালোবাসা তো আমরা পাচ্ছি, তার সাথে সাথে আমাদের সেই মোটিভেশনটাও আসছে আরো ভালো করে কাজ করা, ভালো ভালো এপিসোড মানুষের কাছে তুলে ধরা। তো ভালো, সবটা ভালো যাচ্ছে। আচ্ছা, এবং তুমি তো অনেকগুলো টিভি সিরিয়াল করে নিয়েছো। কালার্স বাংলায় একটা তুমি করেছিলে, আর তারপর গাছছড়া, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, এবং এখন কুসুম। তো এবারে এতগুলো সিরিয়াল করে তুমি কি শিখলে? মানে সিরিয়াল থেকে শিখলে মিনস, প্রথম যখন সিরিয়াল কেউ করে তার কাছে একটু চাপ হয়ে যায়, কারণ তুমি তো যেহেতু সিনেমা এবং সিরিজের যেহেতু হিরো, ওই একটা স্ক্রিপ্ট মুখস্থ করে তারপর সেটাকে করা। বাট সিরিয়ালের ক্ষেত্রে তো একদমই সেটা না। সিরিয়ালের ক্ষেত্রে ঝটাপট তুমি স্ক্রিপ্ট পড়ো 5 মিনিট আগে যেরকম। তো এটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল প্রথমে? প্রথমেই আমি যে সিরিয়ালটা করেছিলাম প্রথম প্রতিশ্রুতি কালার্সে, তো সেটা পিরিয়ডিক সিরিয়াল। তো প্রথম সিরিয়ালটাই আমার একটু কঠিন ছিল। তো সেই জায়গা থেকে আমি যখন বিগিনার ছিলাম, সিরিয়ালে সবে সবে ঢুকেছি, অত বড় একটা চ্যানেল লিড করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো সেই জায়গা থেকে আমার বেনিদি আমাকে ওয়ার্কশপ করেছিল 1 মাস রানাদার হাউসে। তো সেই জায়গা থেকে ওখানে আমি ওয়ার্কশপ করে বাংলা ওই অ্যাকসেন্টটা শিখে, কতটা ভালো ভালো মডুলেশন শিখে তো অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে যেহেতু আমার সিনেমা ওয়েব সিরিজে ওই এক্সপিরিয়েন্সটা ছিল, তো অভিনয়ের ক্ষেত্রে আমার একটু অতটা সমস্যা হয়নি। কিন্তু ওই হয় না যে 5 মিনিটের ডায়লগ পড়ে তারপরে সিনে, তো প্রথম সমস্যা হতো, সবারই হয়। তো তারপর থেকে আস্তে আস্তে যখন মানানসই হয়ে যায়, তখন আস্তে আস্তে মানে পুরোটা সিরিয়াল হচ্ছে একটা পুরো অভ্যেসের ব্যাপার, থিয়েটারের মতনই। তো ওই অভ্যেসটা যদি হয়ে যায়, তাহলে আমি মনে করি সবটাই অ্যাক্টরদের জন্য। আচ্ছা, এবং তুমি যখন গাছছড়া করেছো, গাছছড়া তুমি সিজন 2টাতে ছিলে, কারণ সিজন 1টা ছিল লিপের পর তুমি হিরো ছিলে। তো ওটাতে তো গাছছড়া যখন তোমার কাছে প্রথম গিয়েছিল, তখন তোমার কি মনে হচ্ছিল? মানে এত বড় বড় স্টার কাস্ট, গৌরব চ্যাটার্জি, আমি সিরিয়াল খুব কম করেছি, গোনাগুনি 5টা সিরিয়াল করেছি। তো সেই জায়গা থেকে সিরিয়াল অতটা দেখতাম না প্রথম থেকে কোনোদিন। তো যখন গাছছড়া পেয়েছি, আমি জানতাম না যে গৌরব দা আছে, রিয়াজ আছেন। যখন অডিশন দিয়ে যখন সিলেক্ট হয়েছি, যখন লুকসেট হয়েছে, তখন গিয়ে জানতে পেরেছি যে হ্যাঁ, গৌরব ভাই সবাই আছে। এই মেকআপ রুমে আমাদের হয়েছিল, মানে আমাদের এই মেকআপ রুমেই বসতাম আমরা কাজ করার সময়। তো সেই জায়গা থেকে আমি খুবই খুশি হয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, কারণ এত ভালো ভালো আর্টিস্টদের সাথে কাজ করতে পেরেছি। গৌরব দা, অনিন্দা দা,
শ্রীমা, অনুষ্কা, রিয়াজ সবাই ছিল। তো খুব ভালো লেগেছিল। আর ওদিক দিয়ে আমি যখন ঢুকি তখন মানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আরপিও পেয়েছিল, তো সেই জায়গা থেকে আরো 1 বছর চলেছিল। তো আই এম ব্লেসড যে আমি ভালো ভালো কাজ বেছে করতে পারি। মানে আমি খুবই চুজি, মানে আমি আমার মনের মতন কাজ না হলে আমি কাজ করি না সেরকম। তো সেই জায়গা থেকে আমার যতদূর মানে যে কটা সিরিয়াল করেছি তো সেই কটা খুব ভালো। আচ্ছা, এবং তুমি এটা সিরিয়ালের ক্ষেত্রে এবং সিনেমা বা সিরিজের ক্ষেত্রে তুমি নিজের স্ক্রিপ্ট সিলেক্টটা কি দেখে করো? মানে একটা তো কিছু দেখো যে হ্যাঁ, ভালো চরিত্র দেখি, প্রোটাগনিস্টে কি কি ভেরিয়েশনস আছে আমি দেখি, কতটা অভিনয় করার জায়গা আছে আমি দেখি সবসময়। স্ক্রিপ্ট মেইন হচ্ছে আমার ডিমান্ড, মেইন একটাই জিনিস, সেটা হচ্ছে আমার যেন চরিত্রটা এমন চরিত্র থাকে যেটা অডিয়েন্স কোনোদিন দেখেনি। আমাকে আর্য হিসেবে মানে আর্যকে মানে ছেড়ে রেখে ওই ক্যারেক্টারে কোনোদিন দেখে। তো সেরকম আমার টার্গেট থাকে সবসময়। যেরকম আবার প্রলয় দেখেছি, একদম অন্য। গাছছড়া তো বলরাম কাণ্ড তো একদম একটা তো তোমার একটা সিরিজের একটা কাল্ট। তো সেই জায়গা থেকে আমি যখন যেই কাজই বা যেই স্ক্রিপ্টটি আমার মনের মতো নয় তখনই করি। হ্যাঁ, এবং তুমি যখন টিভি সিরিয়াল করছিলে তখন যখন গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে বলে তুমি একটা সিরিয়াল করেছিলে, যেটা তুমি খুব কম সময়ের জন্য এসেছিলে এবং তারপর সেটা উদয়দা করেছিল। তো এবার তোমার কি তখন সেটা খারাপ লেগেছিল? কারণ সেটা যেহেতু তোমার টাইমটা অনেকটা কম ছিল। টাইমটা কম ছিল না, মানে তখন তো ছোট ছিলাম, তখন ছোট থেকেই যেহেতু আমি লিড করেই আসছি এখনো, তো সেই জায়গা থেকে যখন আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমার মানে মন খারাপ হয়নি। মন খারাপ হয়েছে অবভিয়াসলি, একটা ভালো কাজ থেকে বেরিয়ে আসা যে কারো মন খারাপ হবে। তো সেই জায়গা থেকে মানে একটা মোটিভেশন হিসেবে ধরেছিলাম যে আরো ভালো কাজ, আরো নিশ্চয়ই আমার মানে মধ্যে কোনো একটা ফল ছিল বা সামথিং। তো সেই জায়গা থেকে আমি আরো ভালো নিজেকে তৈরি করেছি, আর আরো হার্ডওয়ার্ক করেছি, নিজের ক্রাফটের উপর মানে করেছি, মানে স্ট্রেংথটা বেশি দিয়েছি। তো সেই জায়গা থেকে দেখো গুড্ডু গুড়িয়ার পর আরো তো ব্যাটসম্যান পড়ে লাগছে না আমার মানে ম্যাটার করে না। একটাই জিনিস ম্যাটার করে, তুমি যদি ভালো অভিনয় করো বা মানে তুমি যদি একটা প্রজেক্ট থেকে বাদও চলে যাও, তুমি তারপরে প্রজেক্ট করতে পারবে। শুধু হার্ডওয়ার্ক তো দরকার। আর তোমার তো খ্যাপা তো একটা সেই মানে কাল্ট হয়ে গেছে যে কেন বাবু ভাইয়ের মতো। তো খ্যাপা মানে তুমি প্রথম ওটা যখন দেখেছিলে তখন মানে তখনকার একটা স্টোরিটা যদি বলো, মানে খ্যাপা তোমার কাছে আসে কিভাবে, তুমি সিলেক্ট করো কিভাবে? তো আমি 2014-তে ফোর্স করেছিলাম মুম্বাইয়ের সাথে। তো সেই সময় ফোর্স করার পর আমি 15-তে আমি একটা ছবি করেছিলাম, সুমন বড় হচ্ছে। 15 হ্যাঁ সুমন বড় একটা ছবি করেছিলাম। তো ওটার পর আমি প্রায় 2 বছর বসেছিলাম, অডিশন দিচ্ছিলাম, হচ্ছিল না, করছিলাম। তো আমি ভাবলাম মানে হয় না সবাই চাইল্ড অ্যাক্টর থেকে আস্তে আস্তে সবাই চলে যায়, মানে ওই একটা মেন্টালিটিও একটা সময় অব্দি চলে এসেছিল। কিন্তু ওই যে বলে ইউনিভার্স যদি চায় সব হয়। তো সেই জায়গা থেকে 16-র এন্ডে আমার কাছে খ্যাপা আছে। তো আমি অডিশন দিয়েছিলাম আর্ট টাইম অফিসে গিয়ে। অডিশন দিয়ে বলেছিল আমাকে, ডিরেক্ট একটা অডিশনই বলেছিল যে এটাই এই খ্যাপা। তো সে এই খ্যাপা। তো তারপর থেকে মানে আমার একটা অডিশনই আমি সিলেক্ট হয়ে যাই। তো এবার দেখো নতুন ওটিটি প্ল্যাটফর্ম নতুন ভাবে আসছে, কি হবে কোনো তো আইডিয়া, মানে তখন এমনিও ছোট ছিলাম, কোনো আইডিয়া ছিল না। তো সেই জায়গা থেকে যখন ওটা রিলিজ হয়, তারপর যে এত বিশাল ভাবে ছড়ে, কারণ হইচই আসে, একমাত্র খ্যাপা এসেছিল আর একটা সিরিজ এসেছিল। তো ওই জায়গাটা আমি ওই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি। তারপর খ্যাপা আমাকে অনেক কিছুই দিয়েছে, এবং খ্যাপা খুব হিট খুব সিরিজ, মানে লাস্ট সিজনও বেরোলো কিছুদিন আগে, সেটাও খুব হিট। তো খ্যাপা তুমি আরেকটা জিনিস বলে যে এই খ্যাপা যখন তুমি করছো, তোমার সাথে কুষাণদাও যেহেতু রয়েছিলেন, কুষাণদা একদম সবসময় সঙ্গী। তো মানে এই যে খ্যাপা যে তুমি করছিলে, এই মানে একটা তো কাস্টিং এর সাথে তো ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়, মানে একটা সহপাঠী যারা থাকে। আমার তো খুবই ভালো বেস্ট ফ্রেন্ড। মানে সেই 2017 থেকে 2025 যখনই ভালো কাজ আসে, যখনই ভালো কিছু করি আমরা, তখনই আমার মেসেজ করে জানাই যে দেখ ভাই এখন এটা করছি, বুঝে সাবাস ভাই অল দি বেস্ট। তো এই বন্ডিংটা আমাদের এখনো রয়ে গেছে, আর পরবর্তীকালেও থাকবে, কারণ উই আর কো অ্যাক্টর। তো আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় কাজ করতে হবে, তো বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট সব জায়গায়।
এবং তুমি আরেকটা জিনিস বলো যে এখন আমরা ইন্ডাস্ট্রির অনেক অ্যাক্টরদের কাছ থেকেই শুনি, যেটা তুমি তোমার মতো করে বলো, যে তুমি কি কখনো ইন্ডাস্ট্রিতে ওই বলে না যে পলিটিক্যাল শিকার, তো সেরকম কি কিছু হয়েছিল? কারণ আমার এটা ম্যাটার করে না পলিটিক্যাল, কারণ তুমি তো কোনো নেপো কিড নও, মানে তুমি একদম স্ট্রাগল করে। হ্যাঁ, আমি প্রথম থেকে স্ট্রাগল, আমি একটা জিনিসে খুব বিলিভ করি, তুমি যদি তোমার হার্ডওয়ার্ক বজায় রাখো, তুমি যদি খেটে যাও নিজের ক্রাফটের উপর, নিজের অভিনয়ের দক্ষতা আরো বাড়াও, আমার মনে হয় যদি ভালো অডিশন দিতে থাকো, আমার মনে হয় কেউ তোমাকে আটকাতে পারবে না। পলিটিক্যাল হোক, নেপোকিড, নট, ইট ডাজন্ট ম্যাটার এনিথিং, মানে শুধু তোমাকে ওই হার্ডওয়ার্কটা চালিয়ে যেতে হবে, তোমার অভিনয় প্রুফ করতে হবে যে ইউ আর গুড অ্যাক্টর। তো আমার মনে হয় তোমাকে কাজে নিতে বাধ্য, একটা কাজে নেবে না, দুটো কাজে নেবে না, তিনটে কাজে নেবে না, চারটে কাজে নিতেই হবে। এবং তুমি তো থিয়েটারও করো, তো করতাম। হ্যাঁ, মানে এখন তো দীর্ঘদিন হ্যাঁ, করছো না, মানে হ্যাঁ, যেহেতু টেলিভিশন একটু হ্যাঁ, ওটিটি হ্যাঁ, করছো হ্যাঁ। বলে। তো এবার থিয়েটার তুমি যখন করতে, মানে থিয়েটার এবং এইটা দুটোকে তুমি কিভাবে দেখতে? থিয়েটার এবং যখন cinema থিয়েটার করতাম তখন আমি খুব ছোট ছিলাম, তো আমার ওই ডিভাইড অ্যান্ড রুলের কোনো মানে মাথাতেই আসছে না যে এটা এটা এরকম এটা ওরকম। তখন থিয়েটার করতাম, বাবা নিয়ে যেত, আমি নবপ্রসাদ বণিকের ছাত্র, তো ওখানেই আমি শিখেছি পুরো আমার অভিনয়। তারপরে দেবরাজন নাথ স্যারের কাছে আমি শিখেছি। তো থিয়েটার একটা অন্য এক্সপিরিয়েন্স বা একটা অন্য এনার্জি তোমাকে দিয়ে যায়। তো সেটা আমার মনে হয় একটা বেসিক শুরু করা উচিত সবার, একটা অ্যাক্টরের একটা বেসিক স্টার্ট হচ্ছে আমার মনে হয় থিয়েটার। মানে সেখান থেকে এলে অনেকটা ইজি হবে। ইজি না, মানে ইজি তো অবভিয়াসলি, মানে তুমি অনেক অনেক কিছু শিখে যাবে। মানে থিয়েটারে তুমি কি বলতো, মানে থিয়েটারে তোমার 1 ঘন্টার নাটক তোমাকে পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে 14 দিন ধরে, 1 মাস ধরে, 1.5 মাস ধরে ওয়ার্কশপ করে 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 তারপর সেটাকে মানে হ্যান্ডে আনতে হয়, হাতে আনতে হয়, তারপর সেটাকে অভিনয় করতে হয় এত দর্শকের সামনে, এবং সেটাতে কোনো কাটের অপশন থাকে না। তো সেই কনফিডেন্স লেভেলটাও বাড়ায়, সেই এনার্জিটাও দেয়, সেই মোটিভেশনটাও দেয় যে হ্যাঁ আমি আরো ভালো কাজ করতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বেসিক শুরু স্টার্টটা সবসময় থিয়েটারই হওয়া উচিত। এবং যারা এখন অভিনয় আসবে ঠিক করছে, তাদেরকে তুমি কি মানে কি অ্যাডভাইস দেবে? মানে তুমি যেহেতু আমিও নিজেও স্ট্রাগল করছি, না না মানে তুমি তাও যদি একটুখানি বলো। দেখো, পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট লাইফের, যে কোনো ইন্ডাস্ট্রিতে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তুমি হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি হার্ডওয়ার্ক করতে থাকো, তুমি যদি সেই জায়গাটা পৌঁছতে চাও, একটু পেশেন্সের দরকার। আর অডিশন দিতে থাকো, সবটাই করতে থাকো, আর ফ্যামিলি ম্যান হও। তো সেই জায়গাতে আস্তে আস্তে তোমার মনে হয় তুমি ঠিক একটা জায়গায় পৌঁছাবে। আচ্ছা, এবং তুমি এখন যখন সিরিজ করো, মানে আমি শুধুমাত্র খ্যাপা বলছি না, আমি বলছি অন্যান্য সিরিজ তুমি যখন করছো, তখন কি মানে একটু মানে নতুন টিমের সাথে কি কাজ করতে একটু অসুবিধা হয়? কারণ না না না, নতুন টিমের সাথে কাজ, এতদিন আমি কাজ করে আসছি, তো এখন টেকনিশিয়ান বলো কি বলো সবাইকেই মোটামুটি চিনে গেছি। তো যারা যারা নতুন হয় আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু লাগে নিজেকে খুলতে, যখন খুলে যায় তখন একদম কমফোর্টেবল। আচ্ছা, এবং তুমি যেহেতু বড় প্রোডাকশনেও কাজ করেছো, সুরিন্দর ফিল্মস, অ্যাক্রোপলিস, তো তুমি ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজও করেছো। তো এবার বড় প্রোডাকশন বা ইন্ডিপেন্ডেন্ট কাজের মধ্যে মানে কিছু কি পার্থক্য থাকে? কারণ অনেকে বলে যে ইন্ডিপেন্ডেন্ট কাজ যেগুলো থাকে তাদের যে একদম যে ফিজ বা রেমুনারেশন যেটা হয় সেটা দিতে অনেকটা ডিলে করে, বা ডেটের কিছু ব্যাপার থাকে। আমি ওইগুলো ম্যাটার করে না ইন্ডিপেন্ডেন্ট কাজ, কেন বলতো? কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজ যদি আমার কাছে আসে, আমি যদি ভালো স্ক্রিপ্ট পাই, আমি ওটা কম কম পয়সা, মানে কম টাকা তো কম পেমেন্টেও করে দিই। কারণ একটা সময় তো আমিও বিগিনার ছিলাম, আমিও স্ট্রাগল করেছি। তো সেই জায়গা থেকে আমি যখন আমার কাছে কিছু আসে, কেউ যদি নতুন কেউ আমার সাথে কাজ করতে চায়, আমি সবসময় সুযোগ দিই তাকে। সবসময় আমি চাই যে আমি ওদের সাথে কাজ করি, আমি ওদের থেকে শিখি আর ওরা আমার থেকে শিখি। এই ব্যাপারটা আমি সবসময় বিলিভ করি। আচ্ছা, এবং তুমি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন হয়ে গেছে এসেছো, তো ইন্ডাস্ট্রি থেকে মোটামুটি তুমি কি কি শিখলে মানে এতদিনে? মানে আমি বলছি শেখার তো শেষ নেই, সবসময় শিখে যাচ্ছি, সব মুহূর্তে শিখে যাচ্ছি। অভিনয় শিখছি, এই আমাদের ইন্ডাস্ট্রির চাল চলন সবকিছু, আর সবসময় চেঞ্জ হতে থাকছে। তো সেই সময় সেই চেঞ্জের সাথে সাথে নিজেকে পাল্টানো, তো ওটাও একটা লার্নিং। তো সবসময় শিখে যাচ্ছি, শেখার শেষ নেই। আচ্ছা, এবং আমরা আরেকটা জিনিস এখন শুনি যে যারা যারা টেলিভিশন করে তার পাশাপাশি যখন সিনেমা করে, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্ট ব্রেক করে যাওয়া যায় না। বাট তোমার ক্ষেত্রে তুমি যে এখন টেলিভিশনটা করছো বা যখন পরবর্তীকালে আবার টেলিভিশন করবে, তো মানে টেলিভিশন করতে করতে যদি তোমার কাছে সিনেমার কন্ট্রাক্ট আসে, তাহলে কি সেক্ষেত্রে তুমি করবে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন করবো না? মানে মানে কন্ট্রাক্ট থাকলেও আমার এইভাবেই বলা থাকে যে সিনেমা আমি সবটাই করছি, মানে সেটা আমার মনে হয় না ম্যাটার করে কোনো প্রোডাকশন। আমি আগে থেকে ওরকম ভাবে কথা বলে রাখি।
আচ্ছা, এবং সিনেমা এবং সিরিয়াল দুটোর মধ্যে কোনটা বেশি ইজি? ইজি কোনোটাই না, মানে আলাদা আলাদা মানে অন্য মানে ওরা ওদের জায়গা থেকে আলাদা আলাদা ডিফিকাল্টি আছে সবসময়। মানে তুমি যদি সিনেমা করো, সিনেমায় তোমাকে মিনিমাম এক মাস তোমাকে ওয়ার্কশপ করতে হবে, সেই ক্যারেক্টারে ঢুকতে হবে, তো তারপরে গিয়ে শুটিং করবে, তারপর শুটিং এ তোমার 15 ডেজ, 10 ডেজ, 12 ডেজ সেই ক্যারেক্টারের মধ্যে থাকবে। আমার মনে হয় ওই ক্রাফটটা সিনেমায় প্রচুর বেশি। আর সিরিয়ালে তোমার অন্য দিক দিয়ে আরো ডিফিকাল্টি, যেখানে তোমাকে সবসময় মানে 14 ঘন্টাই তোমাকে শোয়ে সময় দিতে হবে, ফ্যামিলি থাকতে হবে, তো কন্টিনিউয়াসলি মানে তোমাকে তখন এটাই বাড়ি হয়ে তখন যায়। এটাই বাড়ি। আমাদের কাছে এটাই এখন বাড়ি, 14 ঘন্টা সবসময় এখানে থেকে রাত্রে ঘুমাতে যাই। তো সেই জায়গা থেকে দুদিক দিয়ে মানে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স সবসময়। এবং তুমি তুমি আরেকটা কথা বলো যে তুমি যখন টেলিভিশন করেছো বা যখন সিনেমা, কিছু কিছু সিনেমার ক্ষেত্রে যখন তুমি পজিটিভ রোল করেছো, নেগেটিভ বলছো, যখন পজিটিভ করেছো, তুমি সিরিয়ালেও পজিটিভ রোল করো, এবার যখন তোমার কাছে কোনো নেগেটিভ স্ক্রিপ্ট আসবে, দর্শক তো তোমাকে একটা এতে দেখে এসছে, তো এবার তখন কি তাহলে তোমার কাছে সেটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে নেগেটিভ করাটা? কারণ দর্শক তো তোমাকে অনেকদিন ধরে একই একটা জায়গায় দেখে এসছে যে পজিটিভ, এবার যখন নেগেটিভ, অনেক দর্শকের একটু হ্যাঁ। অসুবিধা হয় সেটা মেনে নিতে। হ্যাঁ, তো এটা তুমি একটু বলো। হ্যাঁ, মানে আমি যখন আবার প্রলয় করি তখন কেউ ভাবতে পারেনি যে আমি এমন চরিত্র করতে পারবো। তো সেটা একটা শক করে দিয়েছিলাম অডিয়েন্সের বলো, আমার ফ্যামিলিকে বলো, সবাইকেই বলো। তো সেই জায়গা থেকে আমি মানে আমি খুবই মজা পেয়েছিলাম করে, কারণ আমি সবসময় চাই যে অডিয়েন্স আমাকে অন্য অন্য রূপে দেখুক। তো সেটাই হয়েছিল। তো আমি যখন যদি নেগেটিভ আবার করি, আমি এমনই কিছু একটা করবো যেখানে অডিয়েন্সকে আবার শক করে দিই। যেরকম আবার পড়লো। আবার যেরকম আবার বলে ওর থেকেও ভালো কিছু করবো। তো সেই জায়গাতে আমি একটু ওয়েট করছি, যদি ভালো স্ক্রিপ্ট, ভালো কাজ আছে তখন নিশ্চয়ই করবো নেগেটিভ, কেন করবো না? দেখো প্রোটাগনিস্ট নেগেটিভ, আর মেন হচ্ছে গল্প। হ্যাঁ। গল্প যদি ভালো থাকে সব ভালো। গল্প ওয়ার্ক করে গেলে পুরো একদম একদম। আর আবার প্রলয়তে তুমি রাজদার সাথে কাজ করেছিলে, তো রাজদা আমাদের মানে তুমি আমি সবাই ছোট থেকে রাজদার কাজ দেখে বড় হয়েছি, মানে দেবদা দিদা, তো তখন গিয়ে কিরকম লেগেছিল মানে রাজদার কাজে? রাজা কাজ মানে রাজা তো আমার জন্য বলতে গেলে আমার ড্রিম ডিরেক্টর। হ্যাঁ, সবসময় ছোটবেলা থেকে প্রেম আমার ছিল, আমার থেকে বড় হয়েছি। তো সেই জায়গা থেকে যখন কাজ করেছি আমার প্রচন্ড মানে হয় না চিমটি কাটার মতন, যে আমি সত্যি ওয়েব সিরিজ হ্যাঁ। করছি রাজদার সাথে। তো সেই 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 ফিলিংটা হয়েছিল। আমি রাজদার সাথে তার আগে একটা মিউজিক ভিডিও করেছিলাম পুজোর। তো রাজদা খুবই ভালোবাসে আমাকে, তো নিজের ভাইয়ের মতনই দেখে। তো প্রত্যেক লক্ষ্মী পুজো যাই। তো সেই জায়গা থেকে এখন হয় না, আমার একবার ইন্ডাস্ট্রিতে ঢুকলে সবাই একটা ফ্যামিলি হয়ে যায়। আমি ওই একটা ফ্যামিলি পার্ট, তো সেটার জন্য আমি খুবই হ্যাপি। এবং প্রথমে কি খুব ভয় লেগেছিল? কারণ রাজ চক্রবর্তীর আমরা যেটা শুনেছি মানে উনি খুব ভালো ডিরেক্টর, বাট যখন তাদের অ্যাক্টরদেরকে যখন কাজ করে অনেক সময় বকা ঝকা বা পার্ট অফ মানে শুটিং। তো এবার যদি তুমি বুঝতে পারছো না কন্টিনিউয়াসলি, তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। তুমি যদি না বুঝতে পারো, কনসেন্ট্রেশন না থাকে, তাহলে তুমি বকা খাবি। পার্ট অফ শুটিং। মানে এটাতে আমি কোনোদিনই ভয় পাইনি। হ্যাঁ, ভয় পেয়েছিলাম যে আমি কিরকম করবো, রাজদার ভালো লাগবে কিনা, রাজদার এই চরিত্রটা আমাকে দিয়েছে এত ভরসা করতে, সেটা আমি ভালো করে তুলে ধরতে পারবো কিনা। তো সেই জায়গাটা রাজদা মানে মানে আমি পেরেছি। তো সেই জায়গা থেকে আমি খুশি, রাজদাও খুশি। আচ্ছা, এবং তুমি আরেকটা জিনিস বলো যে তুমি যখন টেলিভিশন করেছো কালার্স বাংলা বা গুড়িয়া যেখানে বলবো সেখানে, তখনকার টেলিভিশনের যদি তুমি টিআরপি যদি দেখো, তোমরা যেহেতু টিআরপি দেখো তুমি জানবে এটা, যে যখন যদি তুমি টিআরপি দেখো অনেক কিন্তু বেশি থাকতো, কারণ বেঙ্গল টপার তখন আমরা বুঝতাম হচ্ছে 12-13 এরকম। তো এখন সেটা বেঙ্গল টপার হয়ে দাঁড়িয়েছে 7, তারপরে নিচের সব রয়েছে 5-10-এর মধ্যে। তো এটার কারণটা হিসেবে তুমি কি দেখছো? এটা কারণ এত অনেক ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, এখন সিরিয়ালও ফোনে দেখা যায়। তো অর্ধেক অডিয়েন্স আমার মনে হয় সিরিয়াল, বাট বয়স্ক যারা রয়েছে তারা তো টেলিভিশন দেখে। সেই অডিয়েন্সটা টেলিভিশনে আছে। যারা ইয়াং মানে ইয়াং জেনারেশন বলো বা মিডিল জেনারেশন বলো, তারা এখন তো ফোনেই চলে আসে। ধরো এখন 5:30 আমাদের সিরিয়াল আছে, 5:30 ধরো টাইম পেলো না দেখার লাইভ টেলিকাস্ট, তো ওরা ফোনে দেখে নেয়। ওরা রাত্রি 10টা 10টা হলো দেখে নেয়। তো ওই ডিভাইড হয়ে গেছে অডিয়েন্স। তাই জন্য আমার মনে হয় আর কি কমে। অডিয়েন্সের যদি ভালো লাগে কোনো সিরিয়াল বা কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ, ওই সিনেমা, ওয়েব সিরিজ বা সিরিয়ালটা হিট হতে বাধ্য।
আচ্ছা, এবং তুমি এই কথাটা থেকে আমি আরেকটা কথা বলছি যে এখন কিন্তু বাংলায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে যে বক্স অফিস যেটা হয় সেটা কিন্তু মানে একটু খারাপের দিকেই এগোচ্ছে। যেরকম গত বছর আমরা যদি দুর্গাপুজো থেকে দেখি তাহলে কিছু ছবি ওয়ার্ক করেছে এবং এই বছরেও কিছু ছবি ওয়ার্ক করেছে। এবং তোমার যেটা লাস্ট হলের রিলিজ ছিল বলরাম কাণ্ড, যেটা সপ্তাশ্বদার পরিচালনা ছিল, যেটা আমার সপ্তাশ্বদার সাথেও কথা হয়েছিল, তো ওই ছবিটা খুব একটা চলেনি, মানে কিন্তু দর্শক যারা যারা দেখেছে ওয়ার্ড অফ মাউথটা খুব ভালো ছিল। তো এবার ছবি চলছে না কেন, মানে তুমি এটার কারণ হিসেবে কি দেখো, যে তুমি অনেকদিন ইন্ডাস্ট্রিতে আছো বলে জিজ্ঞাসা করছি। দেখো, ছবি চলছে না, ফার্স্ট অফ অল দেখো, একটা হচ্ছে হল কমে গেছে, একটা ফার্স্ট পয়েন্ট। আর মানুষের কাছে কিছু কিছু ছবি, ভালো ভালো ছবি পৌঁছচ্ছে না, তো সেই কারণে ছবি সবাই হলে গিয়ে দেখতে পাচ্ছে না। আর যখন জানতে পারছে ততক্ষণ ওটিটি রিলিজ বা হল থেকে বেরিয়ে যাবে। তো সেই একটা ফ্যাক্ট চলছে। আর তার সাথে সাথে আমার মনে হয় আরেকটা জিনিস, যদি ভালো গল্প হয় তাহলে ছবি হিট হতে পারতো। তুমি সেটা যদি কম ভালো পায়, পরবর্তীকালে ভালো যদি অডিয়েন্স রেসপন্স পায় তাহলে হিট হতে পারতো। যেরকম আমাদের এটা আমাদের গল্প, এটা পুরোটাই মাউথ অফ ডিস্ট্রিবিউটরতেই এবং যাকে গেম চেঞ্জার বলা হয়, হ্যাঁ, সুপার হিট হয়েছে। সেম আমার মনে হয় যদি ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, ভালো পরিচালনা আর ভালো মানে প্রমোশন হয়, আমার মনে হয় যে কোনো সিনেমা আজও হিট হতে পারে। তো সাইয়ারা যেরকম যেটা এখন রিলিজ করলো, বলিউডের অবস্থাও তো সেরকমই, মানে আমাদের থেকে ভালো ছিল, একটু সচেতন অবস্থা ছিল, কিন্তু দেখো সাইয়ারা হিট করলো। অডিয়েন্স যদি চায় সব হতে পারে, সেই হচ্ছে মেন। আচ্ছা, আর তুমি আমাকে আরেকটা জিনিস বলো যে এই যে টেলিভিশন সিনেমার ক্ষেত্রে আমরা দেখছি যে ওটিটির চাহিদাটা অনেকটা বেশি হয়ে গেছে, বাট ওটিটিতে ছবি দেখলে মানে সিনেমাটা তো একটা তোমার লার্জার দ্যান লাইফ, যেটা তুমি বড় পর্দায় এনজয় করার, যেরকম খাদান, বহুরূপী তুমি ছবিগুলো দেখেছো। তো এবার যখন আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি ড্রামা আসছে, তখন আবার সেটাও চলছে, কিন্তু যখন একটা কমেডি ছবি আসছে সেটা আবার চলছে না, কিন্তু সেটা আবার ফ্যামিলি ড্রামার মধ্যেই রয়েছে। তো যেরকম মানসী কাশ্মীর যে ছবিটা, এটা আমাদের গল্প, সেটা খুব ভালো রেসপন্স করলো, কিন্তু তার 5 নম্বর স্বপ্ন মাইলে সেটা একটু কমেডির মধ্যে ছিল, সেটা দেখলাম অত ভালো রেসপন্স করলো না। তো এবার এইটা কি তাহলে ওই ওটিটির জন্যই হচ্ছে, মানে তোমার ওটিটিতে চলে আসবে বা দর্শক বসে আছে? না না না, আমার মানে এই ক্যালকুলেশনটা আমিও জানি না, কখন কি হয় কেউ জানে না। সিনেমা ভালো হলে অডিয়েন্স নিশ্চয়ই এসে দেখে। মাঝে মাঝে সিনেমা অডিয়েন্সের কাছে পৌঁছায় না, বা কেউ জানতে পারে না, বা গল্প নাও ভালো লাগতে পারে, বা অনেক কিছু হতে পারে। এবার সেটা তুমি বা আমি কেউই ব্যাপারটাকে ক্যালকুলেট করে সিদ্ধান্ত নিতে পারবো না যে এটার জন্য এটা হচ্ছে। এটা পুরোটাই টাইম আর পুরোটাই লাক বলবো। আচ্ছা, এবং তুমি কুসুম যেটা তুমি করছো, সেটা তোমার ক্যারেক্টারটা দেখছি খুব অন্যরকম। তুমি যে আগের যে টেলিভিশন গুলো করেছো সেখান থেকে একটা টাইমে রুট, তার মানে যার সাথে যার বিয়ে হবে মানে তার উপর খুব রুড হয়ে থাকছে। যেরকম আমি কালকে একটা এপিসোড দেখলাম, তুমি বলছো যে আমি এখন ব্যস্ত আছি, মানে খুব রুড হয়ে। তো এবার তারপরে একটা কুসুমের উপর আবার একটা সফটের দিক রয়েছে, যে এ রয়েছে। তো এই যে দুটো ক্যারেক্টারকে আলাদা, একটা ক্যারেক্টারের মধ্যে দুটো শেড, এটাকে আলাদা করছো কিভাবে? এটা মানে আলাদা করছে কিভাবে বলতে, এটা পুরোটাই ওই যে বললাম যে আমার মায়ের সামনে একটা ভয় হয়। মানে আমি সবসময় এরকমই চরিত্র বাঁচিতে বললাম, খুব চুজি, খুব সবসময় এমন চরিত্র বাঁচি যেটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে। তো সেই চ্যালেঞ্জটাই আমি নিয়েছি এখানে। প্রত্যেকটা মানে সিনের সব ক্যারেক্টারদের সাথে আলাদা আলাদা ইমোশনাল কাজ করি, তো ওটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং আর খুব আনন্দ হচ্ছে আর খুব মজা হচ্ছে। আমি এরকম এত ভালো একটা চরিত্র পেয়েছি। তো যখন সিনে যাই, যখন সিন একসাথে করি, তো সবাই স্ক্রিপ্ট করি, তো সেই অনুযায়ী সেই জায়গাটাও পাই আমি, যে নিজের ভেরিয়েশন দেখানো। তো সেই জায়গা থেকে আমি খুবই মজা পাচ্ছি এখন। এবং তোমার আমি বেশ অনেকগুলো ইন্টারভিউতে দেখছিলাম, তুমি বলছো যে এখানে যারা কো অ্যাক্টর, যেরকম কুসুম যিনি চরিত্র অভিনয় করছে, তারপরে হচ্ছে আমরা যদি বলি তোমার যে তার উডবি ওয়াইফ তোমার দেবলিনা, যার ক্যারেক্টার নাম, সবাই খুব ভালো অভিনয় করছে, যেটা তোমার একটা রিসেন্টলি ইন্টারভিউতে আমি দেখছিলাম। তো যখন একটা ভালো অভিনেতা বা অভিনেত্রী তোমার উল্টো দিকে ভালো কাজ করে, তখন তো তোমার কাছে অনেকটা ইজি হয়ে যায় কাজ করে। এটা তো নো ডাউট, যখন কো অ্যাক্টর ভালো হয় তাহলে চরিত্র আরো ফুটে বেরিয়ে আসে। তো সেই জায়গা থেকে ঈশান ফুটেছে বিকজ অফ
মাইকো অ্যাক্ট্রেস, তো সবাই আলিফ বলো, কুসুম বলো, দেবলিনা বলো, মা বলো, বাবা বলো, কাকা বলো, সবাই কাকিমণি, তো সবাই এত ভালো। আমাদের এখানে কুসুমের কাস্ট, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবার চরিত্র ফুটে বেরিয়েছে, বিকজ উই সাপোর্ট ইচ আদার লাইক আ ফ্যামিলি। এবং সপ্তর্ষিদা তো নতুন ইন্ডাস্ট্রিতে, আমাদের সপ্তর্ষিদা দুটো সিরিয়াল করেছে, তো সপ্তর্ষিদার সাথে কাজ করে কি ভালো লাগছে, ভালো লাগছে। ও আগে মিঠি জোড়া করেছে, ওকে আমি আগে থেকেই চিনি, অ্যাক্সেস দিদি নম্বর 1-এ গেছিলাম। তারপরে ওখান থেকে কুসুম করা, সেই জায়গা থেকে ভালো এক্সপিরিয়েন্স, ভালো কাজ করে, খুব ভালো অ্যাক্টর। আমরা যখন ভালো ভালো সিন পাই, মন্দির সিন করি, মেকআপ করে, তো প্রচন্ড কি বলবো, খুব কি বলে, খুবই ভালোভাবে আমরা ওয়ার্কআউট করি সিনগুলোতে। তো ক্রাফট নিয়েও খুব সিরিয়াস, তো আমার খুব ভালো লাগে সেটা, খুব মজা হচ্ছে কাজ করতে। আচ্ছা, এবং বলছি কি আসতে হ্যাঁ বলছি আরেকটা কথা, যে অনেক অডিয়েন্স জানতে চাইছে যে তোমার মানে মানে তোমার রুটিনটা কি, মানে তুমি এত দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে, তো মানে তোমার রুটিনটা কি, মানে তুমি কি রুটিন ফলো করো? কিছু ফলো করি না, শুটিং এ থাকলে এই মেকআপ এটাই, তো বাড়িতে গিয়ে স্কিন কেয়ার করি, আর যতটা পারা যায় ডায়েট মেনটেন করার চেষ্টা করি। মানে তুমি কি একদম তেল ঝাল মশলা খাই না, তেল ঝাল মশলা একদমই বারণ। আচ্ছা, এবং অনেকে জিজ্ঞাসা করছে ঈশানের সাথে কি দেবলিনার বিয়ে হবে? সেটা জানতে হবে, দেখতে থাকতে হবে প্রত্যেকদিন সন্ধ্যে 5:30 শুধুমাত্র দিলাম। হ্যাঁ, এবং তুমি যখন তুমি প্রিভিয়াসলি যখন সিরিয়াল করেছো, সবকটা কিন্তু সিরিয়াল দর্শক খুব পছন্দ করেছে। তুমি যদি গাঁটছড়া বলো, গাঁটছড়া কিন্তু তুমি আসার পর রাত্রিবেলা 11টা স্লটে ছিল, সেখান থেকে স্লট লিড করেছে এবং সেখান থেকে খুব ভালো চলেছে গাঁটছড়া। এবং গাঁটছড়ায় অনেকগুলো কাস্টিং ছিল, তার মধ্যে তোমাকে কিন্তু রোজ দেখানো হতো এবং তখন তুমি লিড করছিলে গাঁটছড়ায়। তো গাঁটছড়ায় এরকম ভাবে সেকেন্ড লিড, এইটা কি তোমার কাছে ওই অনেকে বলে না এটা ইগোর ব্যাপার? কোনো ইগো ফিগো ছিল না, আমি সবসময় এই সিরিয়ালটা আমি যদি বলি তুমি তো সেকেন্ড হিরো। হ্যাঁ, তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই সেখানে। আমার মেন হচ্ছে অডিয়েন্সকে, মানে অডিয়েন্সের ভালোবাসা পাওয়া আমার মেন ইয়ে, আর ভালো অভিনয় আর ভালো চরিত্র বা ভালো ভেরিয়েশন দেওয়া, যেখানে অডিয়েন্স আমাকে ভালোবাসবে। তো আমি এখানে ইগোটিক্যাল হিসেবে কোনো দেখি না। তো যদি ভালো কাজ আছে, যদি ভালো অপরচুনিটিস আছে, তখন এমনি দেখতে পারবে আমি লিড করছি। তো সেই জায়গা থেকে আমি ভালো অপরচুনিটিস ছাড়ি না, ভালো চরিত্র ছাড়ি না, সে যেরকম চরিত্র, ভালো চরিত্র বেসিক্যালি। তো সেই জায়গাতে আমার ইগো থেকে বেশি নেই। কুসুমটাও কি তোমার অডিশন দিয়ে আসে? আমি সবসময় অডিশন, মানে আমাদের সবাই একটা ভুল ধারণা যে আমরা ফোন করলি যে আমাদের সুযোগ দিবে, এরকমটাই না। আমাদের কল করা হয়, আমরা লুক সেট করি, আমরা অডিশন দিই, তারপর আমার সিলেক্ট হয়। এবং সেটা হিরো এবং ভিলেন যায় তার ক্ষেত্রে। এবং কুসুম সিরিয়ালটা আমরা দেখি যিনি নায়িকা, তিনি অনেকই ছোট তোমাদের থেকে, মানে আমার সাথে গাঁটছড়া করেছে। হ্যাঁ, গাঁটছড়ায় খুব ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, বাট আমি বললাম না টাইম, হ্যাঁ, তো সেখান থেকে আজকে তো এবার ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স বলে আমি কিন্তু ভালো কাজের বলছি না, মানে আমি বলছি যে ওর কাছ থেকেও কি তুমি কিছু কিছু সময় কিছু কিছু শেখো? হ্যাঁ, সবার থেকে বললাম না, সব অ্যাক্টরদের থেকে বা সব মানুষের থেকেই অবজার্ভ করে অনেক কিছু শেখা যায়। তো সবাই থেকে, সবার কাছ থেকেই আমি অনেক কিছু শিখি আর অনেক কিছু গেইন করি। তো আমি ওই জায়গাটা সবসময় দিই, আমি সবসময় আই এম গুড লিসেনার। তো সেই জায়গা থেকে আমি সবটা জানি, সবটা শিখি, তো ওরকমই কাজ করি। এবং তুমি যখন আবার প্রলয়ের মতো একটা সিরিজ করছো, যেটা খুব সুপারহিট এবং তোমার ক্যারেক্টারটা একটা খুব ভালো লেগেছে দর্শকের, এবং তারপর তো তোমার রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে গেছে যে দর্শকের কাছে আরো ভালো কাজ কিভাবে নিয়ে পৌঁছবে। তো এইবার তুমি যখন সিনেমা বা সিরিজ যখন করবে, তখন সেটা আবার কি দেখো, মানে মানে আমি বলছি না চরিত্রটা, মানে তুমি কিছুক্ষণ আগে বললাম এটা চরিত্র দেখি, বাট সেখান থেকে তো সব চরিত্র, ধরো 5টা চরিত্র ভালো লাগলো, বা তার মধ্যে আবার ডিফারেন্ট কি আছে, সেটা কতটা চ্যালেঞ্জিং, মানে এখন কি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি যে কি বলবো, আমি এই মুহূর্তে একটা ভালো প্রোটাগনিস্ট চরিত্র খুঁজছি, যেখানে অভিনয় করার জায়গা আছে, যেখানে আমি পুরো ছবিটা টেনে নিয়ে যাচ্ছি। তো এরকম আমি চরিত্র সিনেমা আমরা খুঁজি, যেখানে প্রুভ করতে পারি যে আমি আরো কি অভিনয় করতে পারি। তো এটা আমার এখন টার্গেট। আচ্ছা, এবং তোমাকে বলবো যে তোমার মানে বলিউড এবং মানে আমাদের বাংলার ফেভারিট হিরোদের নাম যদি একটু। আমার প্রথম থেকে ঋত্বিক রোশন, আমার ওয়াট টু আসছে, তুমি কি ওয়াট টু দেখো? অফকোর্স আমি ফার্স্ট ডে ফার্স্টও দেখবো, কারণ আমি যখন জন্মেছি তখন আমার ডাক নাম ডুবু দেওয়া ছিল, কারণ তখন পাওনা প্যারে। হ্যাঁ, তো তাই জন্য তোমার ফেসবুকের নাম আর্য দাশগুপ্ত ডুবু। হ্যাঁ, তো তোমার বাংলায় কে আছে? বাংলায় দেবদা।
হ্যাঁ খাদান, একদম বহুরূপী এন্ড তারপর বহুরূপী না সরি খাদান কিছুদিন পর রিলিজ হচ্ছে ধূমকেতু। তো দেব শুভশ্রী জুটি আমাদের তোমাদের সকলের ছোটবেলার জুটি। তো তুমি বাংলার এখনো অবধি কোন কোন ছবিগুলো নিয়ে আশাবাদী রয়েছে, মানে যে ভালো হতে পারে? ধূমকেতু ভালো হবে অবভিয়াসলি, বহুরূপী 2 আসছে ভালো হবে, না রক্তবীজ সরি রক্তবীজ 2 আসছে ভালো হবে সেটা। আমি মানে প্রত্যেকটা ছবি নিয়ে আশাবাদী, যে আমি চাই যে প্রত্যেকটা ছবি ভালো হবে, তাহলে বাংলা ছবি আরো ভালো হলে আমাদের ভালো, আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। আচ্ছা, তো এবং এই সিরিয়ালটাতে কুসুমে আমরা দেখতে পাচ্ছি অঞ্জনা ম্যাম রয়েছেন, সকলের খুব প্রিয় অভিনেত্রী, এবং যাকে বলা হয় যে মানে আমি বাইরে থেকে শুনেছিলাম যে খুব রাগী তিনি, বাট মানে তুমি ওনার সাথে কাজ করে কিরকম লাগছে? না একদমই রাগি না, মানে খুবই ভালো, প্রচন্ড ডাউন টু আর্থ, প্রচন্ড ভালোবাসে সবাইকে, আমাদের ছেলের মতন ভালোবাসে। তো সেই জায়গা থেকে একদমই রাগি না, মানে সবসময় সিনের সাথে সাথে আমাদের হেল্প করে, যদি কিছু সিন আমরা বুঝতে না পারি সেই জায়গাটা দেয়, কোনো রাগারাগি কিছু নেই, খুবই ভালো, মানে আমি মা বলেই ডাকি, মা খুব ভালো। তো থ্যাংক ইউ দাদা। তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার কাজ এরকম ভাবে দেখতে থাকো, এরকম ভাবে ভালোবাসতে থাকো, আর কুসুম দেখতে থাকো প্রত্যেকদিন বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলা। আর এরকম ভালো ভালো কাজ যাতে আমি আরো মানে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমাকে সাপোর্ট করে ভালোবাসা। থ্যাংক ইউ সবাই কুসুম দেখুন, আর আড্ডাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দাদার সিরিয়াল তো কুসুম দাদা বলেই দিল, আমিও বললাম যে কুসুম দেখুন। একদম থ্যাংক ইউ।